আমি তাজ, এটা আমার প্রথম ব্লগ। তো প্রথমে আমরা বরগুনায় যাই, বরগুনা যাবো, বরগুনার পাথরঘাটায়। সেখানে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট এবং হরিণাঘাট সি বিচ এগুলো আমরা দেখবো। গতানুগতিক আমি মূলত গতানুগতিক ধারার বাইরে গিয়েই একটু পপুলার যে প্লেসগুলো ওগুলোতে ওগুলোতে যাওয়ার থেকে আমার মনে হয় যে কাছাকাছি যে জিনিসগুলো, কারণ যেহেতু আমরা বেশিরভাগই চাকরিজীবী, তো চাকরিজীবী হওয়ার কারণে আমাদের হাতে সময় কম থাকে। দেখা গেছে যে অনেক সময় আমরা কি করি, বৃহস্পতিবার রাতে যাই, সারাদিন, শুক্রবার দিন সারাদিন ঘুরি এবং আবার শুক্রবার দিন সারাতে ব্যাক করে শনিবার দিন সকালে এসে আমাদের অফিস করতে হয়। তো ব্যাপারটা আমিও এর বাইরে না, আমি একটা কোরিয়ান কোম্পানিতে আছি। তো সেক্ষেত্রে কোরিয়ানদের সাথে কাজ করা, সময়ের মূল্য নিয়ে কাজ করতে হয়, জিনিসটা টাফ। তো চেষ্টা করব, প্রথম যেহেতু ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলেন বরগুনা যাই। এটা হচ্ছে গাবখান সেতু। গাবখান সেতুটা সাধারণত গাবখান চ্যানেলের উপর দিয়েই প্রবাহিত হয়েছে, কারণ এটি হচ্ছে গাবখান ব্রিজটি হচ্ছে পিরোজপুর ও ঝালকাঠিকে এক জায়গায় করেছে। আর এটা 1918 সালে খনন করা হয়, একটা ম্যানমেড খাল, যেটা চট্টগ্রাম, ঢাকা এবং মোংলার সাথে নদীপথের দূরত্ব প্রায় 118 কিলোমিটার কমিয়ে ফেলে। আর এটা 1918 সালে ইংরেজরা প্রস্তুত করে বা ইংরেজরা এটাকে খনন করে। তো বলা যায় বাংলাদেশের সুয়েজ খাল হিসেবে পরিচিত এটা। ঢাকায় এখনো শীত পড়ে নাই, কিন্তু গ্রামের দিকে এসে দেখা যাচ্ছে যে শীত ভালোই পড়ছে, কুয়াশার চাদরে মোড়া, একদম পুরোপুরি গ্রাম পরিবেশ। গ্রামটা একটা আলাদা মায়ার জায়গা, আপনি চাইলেই এই মায়াকে অবলোকন করতে পারবেন না, কারণ শহরের কোলাহল ছেড়ে এরকম শীতের একটা সকালে গ্রামে আসাটা বা গ্রামের পথ দিয়ে ছুটে চলাটা আলাদা একটা ভাইব সৃষ্টি করে, এটা একটা প্রশান্তি। আমরা অবশেষে হরিণঘাটা চলে আসছি, পাথরঘাটা থেকে আরো সামনের দিকে। এখন হচ্ছে আমরা হরিণঘাটা আসছি। হরিণঘাটা এখানে ভালো, খারাপ না। দেখি বনের ভিতরে যাই, ম্যানগ্রোভ ফরেস্টে যাই, দেখা যাক কি হয়। আমরা এখন হরিণঘাটা ম্যানগ্রোভ ফরেস্ট, পিছনে বন্ধু সুমন, রাব্বি। ব্লগ না, মোটামুটি একটু ভিডিও টিডিও হচ্ছে, পরবর্তীতে এগুলা সাজায় গুছায় টুক করে একটু রাইখা দেবো আর কি। কাকা বনে বাঘ নাই? আমরা সবাই হরিণের খোঁজে বাঘ খুঁজতেছিলাম, কিন্তু বাঘ পাই নাই। বাংলা হরিণ কইছে জঙ্গলে ঘুরে কি দিকে আসবে? কিচ্ছু না, সিনেমা করবি ধরো ওইটু। আমরা হরিণের খোঁজে, কিন্তু কিছুটা হরিণের মতো। এই যে বাচ্চা খায় না, এইগুলা তো রয়্যাল বেঙ্গল সুইটা এসে তোমার এই করে দিবে। এরকম আসলে সংখ্যা তো কমে গেছে, আসলে একদম গহিনে মাঝখানে সেন্টারের দিকে। কালারটা সুন্দর, আবার তো হঠাৎ করে জোয়ার হবে না, পিওর কালার, একদম পিওর গ্রিন আসতেছে।
কি আল্লাহ কত গাছ এখান থেকে জন্ম ভিডিও করতেছে ব্লগ করতেছ? ব্লগ ওইভাবে না, জাস্ট ভিডিও করে রাখতেছি, পরবর্তীতে ধরেন সব জোড়াতাড়ি লাগে। এখানে হচ্ছে পাখি বা হরিণ বিভিন্ন ধরনের পশু পাখিদের অভয়াশ্রম হিসাবে এই কাজ করে এই জায়গাটা। কারণ বর্তমানে দেশের যে পরিস্থিতি বা ওয়াইল্ড লাইফের যে অবস্থা, সবাই সব কিছুই আপনাদের ইয়ের দিকে, ধ্বংসের দিকে। যেরকম এই বছর 2024 সালে পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে সাদা গন্ডার, যেটা লাস্ট কেনিয়াতে ছিল। আর এটার জন্য এখন বাংলাদেশে আস্তে আস্তে ম্যানগ্রোভ ফরেস্টের বিভিন্ন জায়গাটাকে সংরক্ষিত করা হয়। মূলত বলা হয় সংরক্ষিত বন। ব্যাপারটা হচ্ছে যে এটা জায়গাগুলা আগের থেকে গাছপালা অনেক হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। কিছুটা মনুষ্য সৃষ্ট, কারণ এই যে গ্রিনট্রি গাছ এটা তো আর বনের না, এটা মানুষের করা। তবে গাছটা বিশাল, শতবর্ষী কমপক্ষে। পথে প্রান্তরে জঙ্গলে হরিণ ঘাটে। মাস্টার মশাই কিছু বলেন, অনুভূতি? অনুভূতি খুব সুন্দর, হ্যাঁ, ভালো। হ্যাঁ, এই প্রথম আমাদের বরগুনা পাথরঘাটার বন অঞ্চলে আমরা ঘোরাঘুরি করছি। সেখানে অনেক সুন্দরবনের ম্যানগ্রোভের যে গাছপালা আছে সেগুলো আমরা দেখতেছি এবং অবলোকন করতেছি, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, হাসানুর বলো। এই বনে আসার এর আগে কি কখনো ম্যানগ্রোভের দিকে আসা হয়েছে? না, ধারণা আছে? না, আমার তেমন কোনো ধারণা নাই। এই প্রথম আমি ম্যানগ্রোভ বনাঞ্চলে আসলাম, তো খুব ভালো লাগতেছে। চারদিক পরিবেশটা অনেক সুন্দর, ন্যাচারাল। ম্যানগ্রোভটা আসলে এরকম না। সামনে আমাদের একটা ওয়াচ টাওয়ার আছে, আমাদের এই ওয়াচ টাওয়ারে উঠলেই টোটাল হরিণঘাটার যে ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদেরকে এই ওয়াচ টাওয়ার থেকে আমাদের অবলোকন করতে হবে। এবং আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকেই যাব। মূলত বনের মধ্যে ওয়াচ টাওয়ার গুলো দেওয়া হয়েছে চারিপাশের পরিবেশ পরিস্থিতি বা গাছপালা, পশু পাখি, মানুষ যেন এসে উপভোগ করতে পারে তার জন্য। যদিও এখানে খুব একটা মানুষজন আসে বলে আমার মনে হয় না, কারণ জায়গাটা যতটুকু পথ আমাদের আসা হয়েছে, ততটুকু পথে যেটা মনে হয়েছে যে এটা এলাকাটা দুর্গম। এখানে আসতে অনেক সময় লাগে। ঢাকা থেকে গতকালকে আমরা রওনা হয়েছি রাত সন্ধ্যা 7টায় রওনা হয়ে যানজট পেরিয়ে পাটুরিয়া ফেরিঘাট থেকে আমরা যখন গাড়ি টান দিচ্ছি তখন মোটামুটি রাতে 1টা বেজে। এখন একদম সবুজ সবুজ এবং সবুজ। তবে বরিশালের একটা কথা আছে, কথা হচ্ছে ধান নদী খাল তিনে মিলে বরিশাল। এটা হচ্ছে বরিশালের মূল থিম। কি সবুজ সবুজ সবুজের সমারোহে আছি। না জানি কি ছিল, কি জানি ছিল, দেখতে পারলাম না। না দেখলে মনে হয় না জানি কি ছিল। ম্যাডাম বসে বসে নি
বসেন।